হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম টু অল অফ ইউ। আই হোপ দ্যাট তোমরা সবাই অনেক ভালো আছো। এখন হচ্ছে তোমাদের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট, পরীক্ষার বাকি আর মাত্র একটা দিন। বলতে বলতে শেষের পথে আমরা প্রায়। বিউপি ভর্তি পরীক্ষা হচ্ছে আগামী পরশু দিন, রাইট? সো অনেক টেন্স তোমরা অনেকেই, আবার হচ্ছে কি করবা কি পড়বা, এখন এই শেষ সময় কি করবা, তো অনেক ধরনের কথাই আমাকে তোমরা ইনবক্স করেছো, পেজে করেছো। তো ভাবলাম যে তোমাদের সাথে লাস্ট ডে হিসেবে একটা ভালো সেশন কাটাবো, এবং খুবই সমসাময়িক কিছু রিসেন্ট আছে যেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 100%, মানে 99 বললাম না, 100%, বিকজ বিউপি কোয়েশ্চেনটা করেছি খুব রিসেন্ট, গতকালকে পরশু, মানে গতকালকেও করেছে, তার আগে মানে কয়েকদিন ধরে তারা প্যানেল মিলে কোয়েশ্চেন করেছে। সো একদমই সমসাময়িক কোয়েশ্চেন থেকে মানে ইস্যুগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে তোমাদেরকে বলবো, তুমি তোমার ফ্রেন্ডস বা তুমি হচ্ছে লাইভটাকে শেয়ার করে দাও সব জায়গায়। আমরা হচ্ছে তারপর ক্লাসটা শুরু করব খুব ভালোভাবে, ইনশাল্লাহ আমরা এনজয় করব ক্লাসটা। আমি হচ্ছে ফার্স্ট অফ অল এই ক্লাসটা মানে শেয়ার করে দিচ্ছি, তারপরে ইনশাল্লাহ হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। অ্যান্ড আজকে ক্লাসটা তোমরা অনেক বেশি পরিমাণে এনজয় করবে, অনেক এনজয়েবল থাকবে আজকে ক্লাসটা ইনশাল্লাহ। সো হোয়াট এভার, তারপর বলো তোমাদের কি কি কোয়েশ্চেন এই মুহূর্তে তোমাদের ভিতরে আছে, যে ভিউপি পরীক্ষা নিয়ে বা সামথিং এলস থাকে না, যে শেষ সময় কিছু কোয়েশ্চেন তোমাদের ভিতরে। সো কিছু নিয়ে তোমাদের কোয়েশ্চেন থাকলে ফ্রিলি সেটা হচ্ছে তোমরা শেয়ার করতে পারো, অ্যান্ড আমি তোমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করব আজকে। তোমাদের সাথে ভালো একটা সময় কাটাবো আজকে, লং টাইম বলতে পারো। সো তোমরা হচ্ছে আমাকে বলতে পারো যে হচ্ছে তোমাদের কি কি কোয়েশ্চেন আছে, কি জানতে চাও। হ্যাঁ, মাত্র তো একদিন সময় আছে, সো একদিনে তুমি আসলে কি করতে পারবা বা কি করার জন্য তুমি প্রস্তুত, সব কিছু মিলেই হচ্ছে তোমার এখন চিন্তা করতে হবে। বিগ ইস্যু, বিকজ একদিনে তুমি হয়তো অনেকেই করে কি জানো, মানে এই শেষ সময় এসে মানে বই অনেক বেশি পড়তে চায়। হ্যাঁ, সো আসলে এত বেশি তোমার এখন অনেক বেশি পড়ার কোনো সময়ও নেই, আর এখন এত বেশি পড়ার প্রয়োজনও নেই। তুমি এখন একদম পিক পয়েন্টে তোমার যেগুলো ছিল সেগুলোকে তুমি রিভিশন করবা। এখন রিভিশনের বাইরে কিছু না, বেসিকলি তুমি জিকে পড়া ট্রাই করো এই সময়টাতে, বুঝছো? বেসিকলি জিকে পড়া ট্রাই করো। আমি মনে করি যে এর মোটামুটি জিকেই তোমাকে মোটামুটি সব ভালো একটা জায়গা নিতে পারে। জিকেই হচ্ছে একমাত্র তোমার এখন তোমার গ্রামার থেকে, ভোক্যাব থেকে তুমি আসলে অনেক ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে না। তোমার এখন হতে হবে এমন জিনিসগুলো যেটা তোমাকে ম্যারিট পজিশন মানে বলতে পারো যে চেঞ্জ করে ফেলতে পারে। যা লাইক দ্যাট, তুমি যদি 10টা জিকে মানে একজন থেকে 10টা জিকে বেশি পারো, তোমার 10 মার্কস আসবে। আর বিপদে সবচেয়ে বেশি প্রবলেম হবে বা তুমি ফেস করবে যেটা হচ্ছে 0.50 করে মাইনাস মার্কিং। তো খুবই কনসার্নিং ইস্যু। সো সব কিছু নিয়ে হচ্ছে আজকে ক্লাসটা করব। তোমাদের পরীক্ষা কী কী করতে হবে, কী করতে হবে না, এভরিথিং আমরা আলোচনা করব। সো আমরা হচ্ছে আমাদের ল্যাপটপ মোটামুটি সব জায়গায় শেয়ার করে দিয়েছি আমি। তো এখন আমি তোমাদের কমেন্ট সেকশনগুলো দেখব। তো তোমরা ওকে, আমাদের কথা আছে এফএডব্লিউ সিপিডব্লিউ ফাইনাল সাজেশন ম্যারাথন ক্লাস, বাট আমরা হচ্ছে আজকে জিকে নিয়ে অনেক আলোচনা করব। সমসাময়িক অনেক ইম্পর্টেন্ট ইস্যু থাকবে, কি কি পড়তে হবে সেখানে একটা টপিক আমি এখানে লিখেছি। সো এগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে চলে যাব তোমার সবচেয়ে মেজর ইস্যু এই সময়ে, সিরিয়ার যে ইস্যুটা সবচেয়ে মেজর ইস্যু। সো আমি তোমাকে শুধু ওইটা বলবো না যে হচ্ছে তুমি জাস্ট কিছু, আমরা তো হচ্ছে অ্যাডমিশনের জন্য সব পড়াগুলোকে আমরা পড়ি কেন জানো, মানে এই আজকে পড়ি, পরীক্ষা পর্যন্ত মনে থাকতে পারলেই হলো। বাট কখনো আমরা এরকম চিন্তা করি না যে হচ্ছে এটাকে আমি মনে রাখার জন্য, মানে এটাকে আমি মানে শেখার জন্য পড়তেছি, জানার জন্য পড়তেছি। এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে একটু কম। হ্যাঁ, তো আমরা হচ্ছে জানার জন্য আমরা একটু দেখি এই জিনিসটা কি আসলে। বেসিকলি আমরা ইনফরমেশন অবশ্যই পড়বো, আমি তোমাকে গল্পের মতো করে বলবো, আমি তোমাকে আমার মতো করে বলবো। আমি খুব একটা জিকে ক্লাস নেই, আমি বাংলা ইংলিশ জিকেও নেই মাঝে মাঝে, বাট খুবই কম নেই। বাট আমি আজকে তো আমার মতো করে বলবো, তুমি মনে রাখবা। তো আমি এখানে দুজন বিখ্যাত ব্যক্তির নাম দিয়েছি। একজন হচ্ছে শেখ হাসিনা, এর পরের জনের নামটা কি কেউ কি বলতে পারবা কমেন্ট সেকশনে? তুমি যদি বলতে পারো তাহলে বুঝবে যে তুমি রিসেন্ট কিছু ইস্যু নিয়ে তুমি কি করছো, যে ঘাটাঘাটি করেছো। আই হোপ তোমরা জানবা, এখানে লেখাও আছে বাসার আল আসাদ, একটা হচ্ছে হাসিনা, একজনকে আসাদ, দুজন। এই দুজনের মিলটা কোথায় জানো? 2024 সালে
দুজনেরই পতন হয়। এখন বিষয়টা হচ্ছে আমাদের উনি হয় কি পতন হয়েছে কিভাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। আর উনি কিভাবে হয়েছে আমরা এটা ডিটেইলস আলোচনা করব, যেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আসবে। তো বাশার আল আসাদের যদি আমরা এই ইতিহাস জানতে যাই, তার আগে তার বাবার কাছে যেতে হবে। তার বাবা ঠিক কিভাবে হচ্ছে তোমার রেজিম ক্রিয়েট করেছিল। তো তার বাবা হচ্ছে তোমার, আমরা এখানে দিয়েছি হাফিজ আল আসাদ। তিনি হচ্ছে তোমার 29 বছর ধরে তোমার একটা রেজিম পরিচালনা করেছিল, 29 বছর ধরে। তারপর হচ্ছে কি তোমার বাসার আল আসাদ, সে হচ্ছে তোমার 24 ইয়ার্স, 24 বছর রেজিমটা করেছিল, এবং টোটাল তারা 53 বছর কি একটা বলতে পারো পরিবারতন্ত্র যাকে বলা হয়, তারা এটা পরিচালনা করে। তো এখানে তুমি যেটা সবার মনে রাখবা, এই লোক মানে এই লোক নাই, এই মহিলা, ইনি হচ্ছে কি তোমার যখন মানে পালিয়ে যায়, সেটা যায় কোথায়, ইন্ডিয়াতে, মনে রাখবা সেটা হচ্ছে ইন্ডিয়াতে। আর এনে যায় কোথায়, এটি যায় রাশিয়াতে, মনে রাখবা এনে যায় রাশিয়াতে। তো সিরিয়াকে মানে অন্যতম দেশ হিসেবে যদি তোমার হেল্প করে থাকে সেটা হচ্ছে রাশিয়া, এবং রাশিয়া হচ্ছে তোমার বাশার আল আসাদকে হচ্ছে কি এখন জায়গা দিয়েছে, যেমনটা ইন্ডিয়া শেখ হাসিনাকে দিয়েছিল। তো দুজনই হচ্ছে পিতৃতান্ত্রিক ক্ষমতার বলে একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট। যেমন হচ্ছে উনি যেমন ওনার বাবার বিষয়টা নিয়ে আসছে, ঠিক উনি ওনার বাবার বিষয়টা নিয়েই তোমার এসেছিল। ইভেন ওনাদের আমাদের যেমন প্রেসিডেন্ট হতে তোমার যে এজ লাগে, ওনাদের এরকমই লাগতো, বাট উনি হচ্ছে কি তখন চেঞ্জ করে 34 ইয়ার্স করেছিল যেন উনি প্রেসিডেন্ট হতে পারে। সো হোয়াট এভার, এরকম অনেক কিছু। তো মেইনলি এই যে তোমার সিরিয়া যে ইস্যুটা হয়, সেটা 2011 সাল থেকে রেজ হয়, ঠিক আছে, 2011 সাল থেকে। আমরা তো আরব বসন্ত নাম শুনেছি তিউনিসিয়াতে, রাইট, আরব বসন্ত। সেখান থেকে বেসিক্যালি হচ্ছে তোমার এই যে সিরিয়ার উনি ধরো তোমার যে ধরনের রেজিম পরিচালনা করেছে, উনি সবার উপরে যেমন ধরো আমাদের যেমন তোমার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এরকম অনেক অ্যাক্ট ছিল, যেগুলোর মাধ্যমে তুমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলতে পারতা না, মানে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলতে, কাউকে নিয়ে কিছু বলতেই পারতা না, যেগুলো তোমাকে অনেক ভালোভাবে কি তোমাকে আটকে রাখতো। তো এরকম ধরনের তোমার অনেক স্বৈরশাসকমূলক কাজকর্ম কিন্তু উনিও করা শুরু করেছিল। মানুষ জার্নালিজম থেকে শুরু করে সবকিছু একদম স্তব্ধ করে ফেলেছিল। তো ওনার এগেইনস্টে ডে বাই ডে মানুষের কি তোমার এক প্রকার অনীহা চলে আসে, এবং তার এগেইনস্টে সবার বিদ্রোহ করা শুরু করে দেয়। যেমনটা আমাদের কোটা আন্দোলন থেকে আমরা দেখেছিলাম যে হচ্ছে এক দফা এক দাবি নিয়ে আমাদের চলে আসছিল। তো এই যে 2011 সাল থেকে যখন তোমার তিউনিসিয়া যে আরব বসন্তটা হয়, তারপর থেকে বেসিক্যালি সিরিয়ার এই ইস্যুটাতে হচ্ছে সবাই হচ্ছে তোমার ওদের এগেইনস্টে, মানে যে ইসলামিক যে সংগঠনগুলো আছে সবাই মিলে হচ্ছে কি ওনার পতনটা চায়। তো ওই সময় থেকে তাদের গৃহযুদ্ধ চলমান, মানে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 13 বছর তাদের গৃহযুদ্ধ চলমান। তো তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে তুমি 13 বছর ধরে তোমার যদি কোনো একটা গৃহযুদ্ধ হয়, ঠিক কেমন হতে পারে সিচুয়েশন। যেমন ধরো শেখ হাসিনা যখন পতন হয়, এখন যদি না হইতো, আমরা যারা মানুষ যারা ছিল, যারা হচ্ছে এটার এগেইনস্টে ছিল, তারা দেখো এখন কি সিচুয়েশন ফেস করতো। অনেকে যেমন এদের এই 13 বছরের ভিতরে অনেক 1 কোটির উপরে মানুষ হচ্ছে বিভিন্ন দেশে তোমার চলে গেছে, থাকতে পারে না দেশে। সো অনেক কিছু ক্রিয়েট হতো, মানে যেটা হচ্ছে তুমিও জানো কি কি হইতে পারতো। তো এই গৃহযুদ্ধ চলমান ছিল। তো একটা সময় গিয়ে রিসেন্ট তোমার হচ্ছে কি 27 নভেম্বর মেবি, হ্যাঁ 27 নভেম্বর হচ্ছে তোমার যে তোমার এখানে যে রেবেল গ্রুপ HTS, যেটা হচ্ছে কি হায়াত তাহারি আল শামস, HTS, তারা প্রথম আলেপ্পো শহরে হচ্ছে কি তোমার দখল করে HTS। তারপরে তারা হচ্ছে কি করে তোমার মেইনলি দামেস্কতে যায়। এখন দামেস্কাস কোনটাকে জানো, দামেস্কাটা কথা মনে রাখবা, দামেস্কতে হচ্ছে তোমার সিরিয়ার রাজধানী, তুমি জানো। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে সেদনায়া কারাগার এবার অনেক বেশি ইম্পর্টেন্ট। সেদনায়া কারাগারে কেন, এখানে তোমার নারীদের থেকে শুরু করে সবাইকে এখানে বন্দী করে রেখেছিল। যেমনটা তুমি শুনেছিলে কি যে আওয়ামী লীগের সময় তুমি আয়নাঘর শুনেছিলে না, আমি জানি না এর এক্সিস্টেন্স বা কত কি আছে এটার, হোয়াট এভার, বাট আমরা শুনেছি। তেমনি সেদনায়া কারাগারের এক্সিস্টেন্স একদম পারফেক্টলি আছে। সেটা হচ্ছে কি তোমার সেদনায়া কারাগারে অসংখ্য পরিমাণ মানুষ হচ্ছে তোমার এখানে ছিল। অনেক মানে মা বোন মহিলা এরা হচ্ছে যৌন নিপীড়নের শিকার হয়েছিল। এরভাবে অনেক কিছু সেদনায়া কারাগারে, সেখান থেকে অনেক মানুষকে হচ্ছে কি তোমার এখান থেকে উদ্ধার করা হয়েছে। তো তুমি এখানে মনে রাখতে হবে সেদনায়া প্রিজম, তোমার যদি আসে সেদনায়া প্রিজন কোথায় অবস্থিত মনে রাখবা, সেটা হচ্ছে সিরিয়া দামেস্কতে। খুবই ভালো করে মনে রাখবা। এই যে HTS যে রেবেল গ্রুপটা বেসিকলি তোমার বাশার আল আসাদকে পতনের জন্য ভূমিকা রেখেছিল, তার প্রধানের নামটা কি সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার হেড হচ্ছে মোহাম্মদ আল জেলানি। খুব ভালো করে মনে রাখবা, মোহাম্মদ আল জেলানি, খুবই ভালো করে মনে রাখবা, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কি দেখলাম, বাশার আল আসাদ লিভ
মানে কি লিভ করেছিল, দেশ ত্যাগ করেছিল কবে? 8 তারিখে। সে এখন বর্তমানে কোথায় আছে? রাশিয়াতে আছে। ঠিক আছে, তো পাওয়ার এখন বাশার আল আসাদ 24 বছর ছিল, তার বাবা 29 বছর, টোটাল মানে ওদের যে পারিবারিক রিজন ছিল সেটা 53 বছর ছিল। এবং যেই রেবেল গ্রুপটা মেইনলি হচ্ছে বাশার আল আসাদের পতনের জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কি হায়াত তাহরির আল শামস, HTS। তোমার পরীক্ষায় আসতে পারে, মনে রাখবা। এর হেড হচ্ছে মোহাম্মদ আল জেলানি। সিদনায়া কারাগার কোথায় অবস্থিত? দামেস্কোতে। কারেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মানে রেসপন্সিবিলিটিস আমাদের দেশে কি ওরা কিন্তু প্রেসিডেন্সিয়াল বিষয়টা, হ্যাঁ। সো এখানে দেখো মানে এখন বর্তমানে তাদের যে রেসপন্সিবিলিটি সেটা তাদের প্রাইম মিনিস্টারের উপরে, গাজী আল জালালি, গাজী আল জালালি, মনে রাখবা। এবং তাকে বলা হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে 18 মাসের ভিতরে কি তোমার নতুন করে একটা মানে নির্বাচন ব্যবস্থা করার জন্য। এন্ড আমরা এখন মনে রাখবো এটা আজকে নিউজ, সেটা হচ্ছে সিরিয়ার বর্তমান ইন্টারিম লিডার হচ্ছে মোহাম্মদ আল বাসির। তো মোহাম্মদ আল বাসির হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, মানে হলো লিডার। তো তোমার পরীক্ষা যদি আসে সিরিয়ার ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে ওদের হচ্ছে কি মোহাম্মদ আল বাসির। তো আমরা যেগুলো সবচেয়ে ভালো করে মনে রাখবো, এটা যদি মনে রাখতে পারি, আমার মনে হয় সিরিয়া ইস্যু থেকে খুব একটা প্রবলেম হবে না তোমাদের। আর আমি তোমাদেরকে সিরিয়ার সম্পর্কে জানার জন্য কিছু কথা বলেছিলাম, যেন তুমি বুঝতে পারো সিরিয়ার যেই তোমার আজকে পতনটা হয় সেটা হচ্ছে তোমার 13 বছর ধরে গৃহযুদ্ধ হয়, যেটা তোমার শুরু হয় 2011 সালের আরব বসন্ত, যেটা টিউনিশিয়া হয়েছিল, সেখান থেকে। ঠিক আছে, সিরিয়াকে হচ্ছে তোমার সাপোর্ট দিয়েছিল রাশিয়া, ইরান। ঠিক আছে, তো এই অনেক কিছু। আবার হচ্ছে এই যে IHTC, এদেরকে সাপোর্ট দিয়েছিল আমেরিকা, তুরস্ক, হ্যাঁ, এরকম বড় বড় কিছু দেশ, সৌদি আরব, এরা হচ্ছে সাপোর্ট দিয়েছিল। হোয়াট এভার দ্যাট ইজ, আমরা মনে হয় সিরিয়া ইস্যু নিয়ে সবাই কমপ্লিট। আমি তোমাদের কমেন্ট দেখি নাই, বিকজ আমি এটা মানে বলতে পারো আমার মতো করে আমি তোমাকে সাজিয়ে বলতেছিলাম, তো সো তাই হচ্ছে তোমার আমি কমেন্ট দেখলাম না। সো আই হোপ দ্যাট তোমরা হচ্ছে মোটামুটি ক্লিয়ার। সো আমাকে বলতে পারো যে হচ্ছে তোমরা কি সিরিয়ার ইস্যুটা কি কমপ্লিট হয়ে মানে কমপ্লিট হয়ে থাকে, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। ঠিক আছে, আবার হচ্ছে মনে রাখবো কোনোভাবে ঘোলাবো না। বাসের আল আসাদ যেটা হলো আসাদ, সে হচ্ছে কি পালাইছে, তার বাবার নাম হচ্ছে কি হাফিজ আল আসাদ। এনার কিন্তু প্ল্যান ছিল তার বড় ছেলেকে হচ্ছে বসাবে, কিন্তু তার বড় ছেলে মারা গেছে, দ্যাটস ওয়াই তার ছোট ছেলে বাসের আল আসাদকে মানে আসনে বসায়। ঠিক আছে, রেবেল গ্রুপ HTS, যেটা হলো হায়াত তাহরির আল শামস, যেটা হেড বর্তমানে হলো জেলানি। ঠিক আছে, জেলানি মনে রাখবো। আর বর্তমান নিউ ইন্টারিম গভর্নমেন্টের লিডার কে? মোহাম্মদ আল বাসির। ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি। খুব সুন্দর করে শর্ট নোট করবা, খুবই শর্ট নোট করবা, এত বেশি প্যারা খাওয়ার কিছু নেই। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার তোমরা। আমি হচ্ছে তার নেক্সটে চলে যাচ্ছি। মুসিফ আলী কেমন? বিউপিতে কিন্তু কোয়েশ্চেন অনেক অ্যানালিটিক্যাল করে ফেলে, মাঝে মাঝে করে ফেলে। সো তুমি একটু কারেন্ট ইস্যু যদি না জানো, আসলে তোমার মানে স্টুডেন্ট হিসেবে তোমার জানা উচিত, শুধুমাত্র বিউপি না, যে কোনো কিছুর জন্য জানা উচিত। আমরা হচ্ছে কি মানে আমরা দেখি তো অনেকে জিকে টিকে পড়ায়, বাট খুবই শর্টকাট, বাট তোমাকে জানানো উচিত, কিছু জিনিস তুমি জানা উচিত যে আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। আমরা যেমন একটা রেজিমের চাপে পড়ে সবাই এরকম করেছে, এখানেও এরকমই হয়েছিল। সো এই দুজনের নাম আমি এই জন্য দিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখি নেচার কল্ড ইউনুস এ নেশনস বিল্ডার হবে, নেশন বিল্ডার হয়েছে, হোয়াট এভার আমরা বুঝতে পেরেছি, নেশন বিল্ডার। এখন তোমাকে নেচারটা কি, তুমি বলো প্রকৃতি, বলছে না, প্রকৃতি না, এটা হচ্ছে একটা ম্যাগাজিন। ঠিক আছে, নেচার হচ্ছে কি একটা ম্যাগাজিন, যেটা হচ্ছে ইউকের একটা ম্যাগাজিন। তারা হচ্ছে 10 জন ব্যক্তিকে তোমার হচ্ছে উল্লেখযোগ্য 10 জন ব্যক্তি কি তোমার বলতে পারো আখ্যায়িত করেছে, 10 জন ব্যক্তিকে আখ্যায়িত করেছে। তার ভিতরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল, খুবই রিসেন্ট ঘটনা। তাকে বলা হয়েছে নেশনস বিল্ডার। ঠিক আছে, জাতির বলতে পারো কি জাতি তৈরির মূল যাকে বলা হয় আর কি, হোয়াট এভার। তো নেশনস বিল্ডার। সো বলেছে কি তোমার নেচার, সেটা হচ্ছে কি একটা ইউকের ম্যাগাজিন, সায়েন্স বেসড ম্যাগাজিন। ঠিক আছে, আমরা মনে বুঝতে পেরেছি। সো এটা নিয়ে খুব একটা প্রবলেম আই হোপ দ্যাট তোমার হবে না। ওকে এভরিওয়ান, আল বাসার মনে না রেখে তুমি শোনো, আমি তোমাকে বলি, আল বাসার মনে না রেখে তুমি এটা মনে রাখো যে আসাদ, মেইন কথা হচ্ছে আসাদ। তোমার বাসের আল থাকুক না থাকুক, তোমার আসাদ থাকবে শিওর। তো বাসের আল আসাদ মনে রাখো, তুমি এখানে মনে রাখো বাসির, মোহাম্মদ আল বাসির। ঠিক আছে, আসাদ মেইন। ঠিক আছে, পরে হচ্ছে এটা। সো হোয়াট এভার, আমরা হচ্ছে নেক্সটে যাব। আমাদের ক্লাস খুব বেশি বড় হবে না আসলে, আজকে মানে শেষ সময় হিসেবে তোমাদের কিছু জিনিস খুবই এখন জানা উচিত, যে ভুলগুলোর জন্য তোমাদের অনেকেরই চান্স হয় না, যে ভুলগুলো এখন করা যাবে না, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রিসেন্ট আমাদের কিন্তু আন্ডার 19
এশিয়া কাপে আমাদের বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে, চ্যাম্পিয়ন হয়, এ হলো আমাদের চ্যাম্পিয়ন টিম, হোয়াট এভার। তো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, যেটা টানা দ্বিতীয়বারের মতো হয়, টানা দ্বিতীয়বারের মতো হয় কি আমাদের দেশটা চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় কি তোমার ইন্ডিয়া, যেহেতু এটা এশিয়া কাপ, সেটা এশিয়া এসিসি তো অর্গানাইজ করবে, তাই না? তো এটা হোস্ট করেছে কে? হোস্ট করেছে ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, ঠিক আছে। আর এখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ দুটাই হচ্ছে কি তোমার ইকবাল হোসেন ইমন। ইকবাল হোসেন ইমন হচ্ছে দুইটাই প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল মানে টুর্নামেন্ট, ঠিক আছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে ফাইনাল, আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরো টুর্নামেন্টে যে ভালো খেলেছে তাকে দেয় কি মানে টুর্নামেন্ট বা তার 10 ম্যাচের ভিতরে সবচেয়ে বেশি ভালো খেলেছে তাকে দেয় টুর্নামেন্ট, আর ওই ফাইনাল ম্যাচে যে ভালো খেলে তাকে দেয় প্লেয়ার অফ দ্য ফাইনাল। তো তোমরা যারা হচ্ছে বা প্লেয়ার অফ দ্য ম্যাচ মেয়ে মানুষ তোমরা জানো না, তাই তোমাকে বললাম। তো হচ্ছে দুইটাই হচ্ছে কি তোমার ইকবাল হোসেন ইমন পায়, এবং হাইয়েস্ট উইকেট টেকার হিসেবে তার উইকেট পায়। আর হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, যে হচ্ছে তোমার আন্ডার 19 যে ওয়ার্ল্ড আমাদের এশিয়া কাপটা আমরা পাই, সেই টিমের ক্যাপ্টেন হচ্ছে আজিজুল হাকিম তামিম, ঠিক আছে। আর কোচ দেখো লাস্ট হচ্ছে আমাদের বাংলাদেশ টিমের কোচ হচ্ছে লাস্ট একটা শুক্রবারে পরীক্ষা হয়, সেখানে এসেছিল, সেটা আসতেই পারে। তোমার বর্তমান যে টিম আমাদের মানে জিতেছে তাদের কোচকে নাভিদ নওয়াজ হচ্ছে আমাদের আন্ডার 19 ক্রিকেট টিমের নাভিদ নওয়াজ হচ্ছে কি কোচ। সো আই হোপ দ্যাট তোমরা এটাও বুঝতে পেরেছো, রাইট? আমরা এখন কিছু ছোট ছোট ইনফরমেশন পড়বো, যে ইনফরমেশনগুলো হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমাদের চোখের সামনে পড়ে। দেখি আমরা কি কি ইনফরমেশনগুলো আছে। আদার্স, ঠিক আছে। ডেনমার্ক রিসেন্টলি হচ্ছে অন্যান্য দেশের ফ্ল্যাগ হচ্ছে তোমার হোস্ট করা বন্ধ করেছে, ব্যান করে দিয়েছে। সো তোমার পরীক্ষা যদি আসে হুইচ কান্ট্রি ব্যান দ্য হোস্টিং অফ দ্য ফরেন ফ্ল্যাগ, তখন তুমি কি দিবা? ডেনমার্ক, মনে রাখতে হবে, ঠিক আছে। ডেনমার্ক, ডান। Japan has introduced a 4 days work week to increase birth rate and allow more time for families. এই যে দেখো একটা বিষয়, আমরা তো মানে কিভাবে বলি, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কত কিছু করি, মানে আমাদের তো কত প্রকল্প, কত কিছু হয়। সো জাপান সেখানে উল্টো কাজ করেছে, তারা হচ্ছে সপ্তাহে 4 দিন কাজ করবে, 3 দিন বাসায় থাকবে। কেন জানো? রিজন হচ্ছে ইনক্রিজ করবে, মানে বাড়ানোর জন্য, বার্থ রেট, জন্মহার বাড়ানোর জন্য, ঠিক আছে। অ্যান্ড অ্যালো মোর টাইম ফর দ্য ফ্যামিলিজ, বুঝতে পেরেছো? জাপান একটা ডিফারেন্ট একটা কাজ করেছে, খুব ভালো উদ্যোগ, আমি এটাই বলবো। আমি কি বলবো এখানে? সো আমার মনে হয় এটা বুঝতে পেরেছি, রাইট? তোমাদের কমেন্টটা দেখতে পাচ্ছি না, দেখি তোমাদের কি অবস্থা। ওকে, আমি কি বলতাম বলো, এটা ভালো অনেক মানুষ থাকুক পৃথিবীতে। যাই হোক, আমরা হচ্ছে এখন দেখবো নামিবিয়ার প্রথম ফিমেল প্রেসিডেন্টকে। সেটা হচ্ছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, এখানে একটা শর্টকাট টেকনিক তোমাকে আমি বলি। তোমরা যখন নাম মনে রাখতে পারবা না, তখন হচ্ছে কি করবে জানো? তোমরা কিছু পয়েন্ট নিবা, যেমন নান্দি, হ্যাঁ, নান্দি লিখে তোমার নান্দিতা, হ্যাঁ, এগুলো কি করবে? তুমি নান্দি লিখে তুমি নান্দি লিখবা, NAN দিয়ে নান্দি লিখে বাকিটা তুমি হচ্ছে লিখবা এরকম, বাহ, নাদিতোয়া, ঠিক আছে। নাদিয়াতোয়া, ঠিক আছে। নাদিয়াতোয়া। এখন তুমি মুখস্থ করতে পারতেছো না, তুমি নান্দিটা মনে রাখবা, যে নামিবিয়া নান্দি দেন নাদিতোয়া, তুমি হচ্ছে এমনি তোমার চলে আসবে। সো মুখস্থটা তুমি এভাবে করবা, নাদিতিয়া, ঠিক আছে। নাদিতিয়া। তো তুমি কি নামিবিয়া নান্দি, তো তার দলের নাম কি? SWAPO, তার পুরোটা হচ্ছে তোমার এখানে মিনিং আছে। সো আমি তোমাকে কিন্তু স্লাইড অবশ্যই দিয়ে দিব, তোমরা তো এটা পাবা, তখন দেখে নিবা। নামিবিয়ার প্রথম ফিমেল প্রেসিডেন্ট। ওকে, সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ওন সাং ইয়োল ডিক্লেয়ার এই স্টেট অফ ইমার্জেন্সি ইম্পোজড মার্শাল ল। ডিসেম্বরের 3 তারিখে হচ্ছে তোমার কি সাউথ কোরিয়াতে কি হয়? তোমার মার্শাল ল হয়। এখন তোমাকে যদি বলা হয় মার্শাল ল কি, আমি আমার মডেল টেস্ট বইতে মার্শাল ল তোমাকে যখন দিয়েছি, তোমরা অনেকের উল্টাপাল্টা অ্যান্সার করেছো। মার্শাল ল বলতেছে যে ভাইয়া এটা মার্শাল ল মানে কি এরকম। আমি বলি মার্শাল ল মানে হচ্ছে যখন কোনো সংবিধান কাজ করবে না। মার্শাল ল মানে কি, মানে কোনো কি বলে আইন এখানে কাজ করবে না, এখানে পুরোপুরি এটা তোমার আর্মি রেজিমে চলে যাবে। সো মার্শাল ল হচ্ছে কোনো সাংবিধানিক আইন থাকবে না, যেটা বাংলাদেশে হলে সংবিধান কিন্তু এখানে কি অকার্যকর হয়ে যেত। সেটা 3 ডিসেম্বরে হচ্ছে সাউথ কোরিয়াতে প্রেসিডেন্ট তোমার কি করেছে? মার্শাল ল ইমার্জেন্সি ইম্পোজড করেছে, মার্শাল ল, ঠিক আছে। তা লাস্ট মেম্বার অফ IMF, এটা হচ্ছে একটা সিলি মিস্টেক ছিল, আমি বলি লাস্ট নাম্বারটা হচ্ছে তোমার লিচেনস্টেইন 191 নাম্বার, মানে হচ্ছে এখন বর্তমানে IMF 91 হচ্ছে তোমার কি মেম্বার্স, তার ভিতর সবার লাস্ট হচ্ছে লিচেনস্টেইন। আমরা লিচেনস্টেইনটা মনে রাখবো। ওকে এভরিওয়ান, বুঝতে পেরেছো?
তোমাদের কার কোন ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা দেখি, কমেন্ট করো তো দেখি, কার কোন ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা? বিয়ে করে জাপান যাবগা, গুড। বিডিতে এমনিতেই জনসংখ্যা বেশি ভাই, হ্যাঁ খুব বেশি। আয়ার ডিপার্টমেন্ট ইংলিশ, জিয়ানা ইংলিশ, মারিয়াম রহমান মৌ আয়ার, কামরুন্নাহার আয়ার ইংলিশ, আয়ার ইংলিশ, ওকে। ভালো। এফবিএস, এফবিএস এ কার কোন ডিপার্টমেন্টে? এফবিএস তো অনেক কিছু হয়, বিবিএ জেন হয়, তারপর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং হয়, ফাইন্যান্স হয়, এরকম তো অনেক অনেক ডিপার্টমেন্ট। সো তোমার ইচ্ছা কোনটায় বলো তো? আমি তোমাকে এখন কিছু শর্টকাট টেকনিক বলবো, সেটা হচ্ছে কিসের জন্য বলবো দেখি। থ্যাংক ইউ, এটা হচ্ছে থ্যাংক ইউ, বাট আমি হচ্ছে একদম প্রথমে চলে যাব। এখন আমরা কি কি পড়তে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে এখন কি কি পড়বো সেটা আমি বলি। তো ফার্স্ট অফ অল, ভাইয়া মোবাইল নিয়ে গেলে কেমনে রাখবো দূর থেকে? তুমি একা যাবা কেন, কাউকে নিয়ে যাও, গিয়ে পরীক্ষা দাও দুজন সবাই মিলে, ঠিক আছে? ওকে, এখন তোমাকে কিছু কথা বলি, এটা শেষ করে আমরা হচ্ছে কয়টা দাগাবো না এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে হচ্ছে আমরা দেখবো, যেমন হচ্ছে পদ্মা সেতু হচ্ছে আমাদের বেসিক জিকে হয়ে গেছে, হ্যাঁ। রূপপুর পারমাণবিক মানে যেইগুলো আছে, তারপর হচ্ছে তোমার রামপাল, তারপর হচ্ছে তোমার আর কি থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, জিআই প্রোডাক্টটা হচ্ছে তুমি পড়বা, হ্যাঁ, লাস্ট নাম্বারটা পড়বা লাস্ট। এবং তুমি এরকম আসতে পারে যে তোমার হচ্ছে কোনটা জিএ প্রোডাক্ট না, হ্যাঁ, জামদানি, ইলিশ, এরকম কয়েকটা অপশন দিবে, যেটা থাকবে না তুমি বুঝতে পারবা। সো জিএ প্রোডাক্টের লিস্টটা একবার দেখবা, মানে এগুলো তোমার কাছে মানে খুবই পপুলার মনে হয়। ইলেকট্রিফিকেশন, এটা তো আমরা হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্টে আছে রিসেন্ট পকিতে। সো হোয়াট এভার, আমি তোমাকে বলি হেড অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ বাংলাদেশে বর্তমান বিচারপতির নাম কি, বর্তমান পিএসসি চেয়ারম্যানকে, হ্যাঁ, তারপর হচ্ছে বর্তমান আর্মি প্রধানকে, নেভি প্রধানকে, আমার সময় এসেছিল। সো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে, তোমার পড়বা। স্পোর্ট রিলেটিং তো হচ্ছে বাংলাদেশ যেমন যে আন্ডার-19 এশিয়া কাপ তোমার জিতেছিল, তারপর সাফ জিতেছিল হচ্ছে মেয়েরা, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, সবই আছে। অ্যাওয়ার্ডস, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, 1 মার্ক আসবে। এই অ্যাওয়ার্ডসটা পড়বা, যে স্বাধীনতা বা 21শে পদক খুবই গুরুত্বপূর্ণ, সাহিত্যে পেয়েছে কে, এগুলো পড়বা, দেখে নিবা জাস্ট পয়েন্ট টু পয়েন্ট। ফ্রম অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট টু দ্য স্টুডেন্ট পাবলিক আপরাইজিং 20, এটা তো তোমরা জানোই, একটু আগে কথা বললাম, আলোচনা করছি এটা নিয়ে। ইন্টারিম গভর্নমেন্ট থেকে তো কোয়েশ্চেন আসতে পারে, এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে বলো তো কতজন মেম্বার? বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে হচ্ছে কতজন মেম্বার বলো তো? যাওয়ার মতো কেউ নাই ভাইয়া, যাওয়ার মতো কেউ নাই, কি করার? চলে আসবা ওই সেন্টারের সামনে, ওই কি বলা হয় তোমার ক্লাসরুমে দেওয়া যাবে, উপায় না থাকলে আর। দেখো, ইন্টারিম গভর্নমেন্ট 2024 পড়বা, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে কোয়েশ্চেন আসবে শিওর। তারপর হচ্ছে তোমার বর্তমান কি পড়বা এখান থেকে হচ্ছে লাস্ট ফ্লোডটাকে আসতে পারে, বাট এটা একটু মনে হয় একটু ব্যাকওয়ার্ডে চলে গেছে, এটা নামকরণ করেছে কে, ঠিক আছে, এরকম আসতে পারে যে ফ্লোড একটার, এটা খুবই ইম্পর্ট্যান্ট। টাইগার্স, হ্যাঁ। বাংলাদেশের হচ্ছে কনকিউরার, মানে এই যে বর্তমানে হচ্ছে তোমার যে এভারেজ জয় করেছে লাস্ট, ওটা খুব গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে হচ্ছে তোমার ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে হচ্ছে তোমার ওই যে সুলতানাস ড্রিম, 9 ডিসেম্বর হচ্ছে কি বলতো? 9 ডিসেম্বর কি গেছে বলো তো, তোমরা বলতে পারবা 9 ডিসেম্বর কি গেছে? আর 9 ডিসেম্বর কিন্তু বিউপি কোয়েশ্চেন বানাইছে, বুঝছো? সো হতেই পারে 9 ডিসেম্বরের তাহাকে নিয়ে কোয়েশ্চেন করে দিতে পারে। বলো তো 9 ডিসেম্বর কি ছিল, কমেন্ট করো তো দেখি। 21 জন ছিল, বর্তমানে 24 জন। নেনো তাসলা 21 জন ছিল, বর্তমানে হচ্ছে 24 জন, ঠিক আছে, বর্তমানে 24 জন, 24, এই 2024 মানে 24 জন, ঠিক আছে, আমরা এভাবে মনে রাখি 24 জন, 24 ওকে। এগুলো চেঞ্জ হতে পারে, হোয়াট এভার, আমরা না দেখি। এখন আমরা তোমাকে যেটা বললাম, কি কোয়েশ্চেনটা করেছিলাম বলো তো? 9 ডিসেম্বর কি ছিল? রোকেয়া দিবস, গুড। তো বেগম রোকেয়া কিন্তু সুলতানাস ড্রিম হচ্ছে কি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে কিন্তু আসছে ইউনেস্কোর, সো এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো আমরা এটা কিন্তু দেখবো, ঠিক আছে। 9 ডিসেম্বর বেগম রোকেয়া জানো আমি না শিখ, বাট আমি চাচ্ছিলাম না যে হচ্ছে আসবো, তাও ভাবলাম যে শেষ সময় একটু তোমাদের সাথে দেখা করি,
আর হচ্ছে মানে এই যে কিছু ইনফরমেশন দেখছো যে সিরিয়া নিয়ে তোমরা আমাকে বারবার বলতেছিলে যে ভাই সিরিয়ার ইনফরমেশনগুলো না গুছানো পাচ্ছি না কোথাও। আমি নিজেও দেখলাম যে আসলে গুছিয়ে কেউই দেয় নাই, সবাই ওয়েট করে, কেউ গুছিয়ে দিলে তাকে হচ্ছে সুন্দর করে কপি করবে সবাই। তো এই জন্য আমি পোস্ট করি নাই, বেসিক্যালি এটার জন্য ওয়েট করতেছিলাম যে আমি নিজে দিব, এখান থেকে এবার নিয়ে যাও, আর কিছু বলবো না, হোয়াট এভার। আমরা এবার নিচে যাই। তোমার হচ্ছে এসপিভি ভ্যাকসিন থেকে খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিনেশন। ওয়ার চাইল্ড রোবোটিক্স সার্জারি, বলতো বর্তমান রোবোটিক্স সার্জারি কোথায়, বর্তমান রোবোটিক্স সার্জারি কোথায় হবে বলতে পারবা? বর্তমান রোবোটিক্স সার্জারি কোথায় বাংলাদেশের? দেখি তোমাদের রিসেন্ট কেমন আছে, রিসেন্ট পকি থেকে শুরু করে বিপি মাস্টার ইংলিশ ভার্সন জিকে হাইলাইটস সব জায়গায় কিন্তু এগুলো দেওয়া আছে, বলো তো পারো কিনা? তারপর হচ্ছে আমরা দেখবো অ্যাম্পক্স, খুবই গুরুত্বপূর্ণ অ্যাম্পক্স, ঠিক আছে, অ্যাম্পক্স খুবই গুরুত্বপূর্ণ। যা যা পড়েছো চোখ মানে রিডিং করো, হ্যাঁ রিডিং পড়ো, ঠিক আছে, রিডিং করো। রংপুর, ভেরি গুড। আমি নিজে শিখ, আমি অনেক টায়ার্ড। আমি তোমাদের এখানে আসার আগে মানে তো ফার্ম গেটে, আমি এখন ফার্ম গেটে, তো আমি হচ্ছে তোমার ঘুমিয়ে গেছে, মানে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ক্লাস ছিল আজকে, ক্লাস শেষ করে ঘুমিয়ে পড়ছে, ভাবছিলাম হয়তো আসতে পারবো না, পরে আবার উঠলাম, না আজকে আসতে হবে, শেষ দিকে তোমাদের সাথে একটু ভালো সেশন যাক, দেখা হোক, কথা বলি, এই আর কি। তো এই তো আর কি, হ্যাঁ ওকে। এবার দেখি কি আছে এখানে। আর এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। এটা ন্যাশনাল অ্যাচিভমেন্টস এগুলো আছে আজকে না, মানে এখন আজকে থেকে কালকে মানে আমি বলে দেবো কি কি পড়তে হবে, কিভাবে দেখাতে হবে, সব বলবো, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে তোমার দোজ হু হ্যাভ লস্ট, এটা ইম্পর্টেন্ট মোটামুটি, বাট এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাশনাল বাজেট, হ্যাঁ, জিডিপি, ইনফ্লেশন, হ্যাঁ ইনফ্লেশন খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্লেশন তোমার এরকম আসতে পারে একদম ইজিলি, তোমার আসবে যে বাজেটের লেন্থ, মানে বাজেট কত, মানে বর্তমান বাজেট কত হয়েছে, কত টাকা বাজেট হয়েছে, বাজেট কত টাকা হয়েছে, হ্যাঁ এরকমই আসতে পারে, তখন ওই অ্যামাউন্টটা পুরো উঠে দিবে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে এরকম এক্সপোর্ট ইম্পোর্টে প্রথম গিয়ে কারা বাংলাদেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে ইম্পোর্ট করে, এই সেই অনেক কিছু, ঠিক আছে। নাফিজা আঞ্জুম পুষ্পিতা, আইএমএফ এর নর্থ কোরিয়া, এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে হচ্ছে দিয়েছে 191তম হচ্ছে নর্থ কোরিয়া, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে লিচেনস্টাইন হবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওটা হচ্ছে লিমিস্টিক ছিল। সো হোয়াট এভার, আমরা হচ্ছে এটা ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। নাফিসা আঞ্জুম পুষ্পিতা, এটা লিচেনস্টাইন। আমি যেহেতু তোমাকে এখানে দিয়েছি তোমার কনফিউশন ক্লিয়ার করার জন্য। আর বিপি মাস্টারমাইন্ড অ্যাডমিশন প্রোগ্রামের পেজে একটু অলওয়েজ একটু ইয়ে থাকবা, অ্যাক্টিভ থাকবা এই কটা দিন, হ্যাঁ, বা জয়কলি পেজে তোমরা একটু অ্যাক্টিভ থাকবা, বিকজ আমি হচ্ছে এই দুটার মাধ্যমে হচ্ছে তোমাদেরকে মানে একদম লাস্টের দিকে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে পাস করব, ঠিক আছে, ওকে। 7,97 কোটি, গুড। হ্যাঁ আজকে আর কালকে জিকেই দেখো, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মেম্বারশিপ আইসিএসিটা আর দরকার নেই। জাকারিয়া পিন্টুটা আমি জানি যে আসবে মনে হচ্ছে, জাকারিয়া পিন্টুটা আসবে, এটা আমার কাছে মনে হচ্ছে। সো জাকারিয়া পিন্টু অনেক ইম্পর্টেন্ট। বলো তো জাকারিয়া পিন্টু সম্পর্কে তুমি কি জানো, জাকারিয়া পিন্টু সম্পর্কে তুমি কি জানো? আমি কিন্তু আজকে এটা শেষে হচ্ছে আমি তোমার আলোচনা করব তোমার অ্যাডমিশনে তুমি হচ্ছে ঠিক বিউপি ভর্তি পরীক্ষা কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারো। আমি একদম সত্যি কথাগুলো বলবো, একটাও তোমাকে আমি বলবো না মানে এমন কোনো কথা যেটা তুমি হচ্ছে পরীক্ষার হলে গিয়ে ব্যারিয়ার ফেস করো। কি কি হইতে পারে আমি যতটুকু শুনেছি মানে মোটামুটি বিউপিতে কোয়েশ্চেন রিলেটেড, যাই হোক আমি বলবো তোমাদেরকে কিছু জিনিসপত্র বলবো। এবার হচ্ছে তোমার ইরানের মিসাইল অ্যাটাক খুবই গুরুত্বপূর্ণ, অপারেশন ট্রু প্রমিস, ঠিক আছে, মনে রাখতে হবে। কিউভিএম রাশিয়া তোমার হচ্ছে ইয়ে থেকে বাঁচার জন্য তারা এটা বানিয়েছিল, হ্যাঁ। হিজবুল্লাহ চিফ, অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়া ব্যান করেছিল কত ইজের জন্য। চেয়ারম্যান 1 স্যাটেলাইট কার, ইউনিফিল, এআই ইউনিভার্সিটি, এমজুভাই, এগুলো সব কিছু কিন্তু বইতে আছে। সো ভালো করে পড়ে নাও, রিভিশন করবা, খুবই গুরুত্বপূর্ণ। প্যালেস্তাইন হামাস খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে রিসেন্ট থেকে কোয়েশ্চেন আসার অনেক জায়গা, হ্যাঁ অনেক জায়গা, এখান থেকে কোয়েশ্চেন আসবে শিওর, এখান থেকে কোয়েশ্চেন আসবে। ট্রিটিজ অ্যান্ড কনভেনশনগুলো ইম্পর্টেন্ট, ট্রিটিজ অ্যান্ড কনভেনশন বেসিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ বেসিকগুলো ইম্পর্টেন্ট। তুমি যদি বলা হয় মানে আফিম যুদ্ধ কত সালে হয়, তোমার যদি পরীক্ষায় আসে আফিম যুদ্ধ, তুমি বলো তো কি দিবা? আফিম যুদ্ধ কত সালে হয়, বা শতবর্ষব্যাপী যুদ্ধ কত সালে হয়? শতবর্ষব্যাপী যুদ্ধ কত সালে হয়? হ্যাঁ শতবর্ষব্যাপী যুদ্ধ কত সালে হয় লিখে তো দেখি, আফিম লাগবে না, এটা ইম্পর্টেন্ট। শতবর্ষব্যাপী যুদ্ধ কত সালে হয় লিখো। হ্যাঁ ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এখান থেকে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন আসার মতো অনেক জায়গা। বলো তো শতবর্ষব্যাপী যুদ্ধ কোথায় হয়, কত সালে হয় বলতে পারবা? কার কার ভিতরে হয়, কার কার মধ্যে হয় বলো দেখি। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড ডিপ্লোমেসি, ইম্পর্টেন্ট মোটামুটি। এখান থেকে এফএডাব্লিউএস ডান, 100% কোয়েশ্চেন আসবে,
এফ এ ডাবল এস টপ কোয়েশ্চেন করবে, টপ নচ কোয়েশ্চেন করবে এখান থেকে, ঠিক আছে, টপ নচ কোয়েশ্চেন করবে। হ্যাঁ, অ্যাওয়ার্ডস থেকে 100% কোয়েশ্চেন আসবে, অ্যাওয়ার্ডস নোবেল প্রাইজ থেকে শুরু করে বুলিজার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ এটা, এইটাও ইম্পর্টেন্ট, এখান থেকে ইম্পর্টেন্ট, আসলে যা দিয়েছে না সবে মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু ভালো করে রিভিশন করবা আগামীকাল আর হচ্ছে আজকে, ঠিক আছে। অরিত্র বলেছে ইউএসএ ফ্রান্স 1799-90। ওকে বুঝতে পারলাম। আচ্ছা, আমরা হচ্ছে এখন তোমাকে বলি কি কি স্ট্র্যাটেজি তোমরা ফলো করবা পরীক্ষার হলে। সো আমি হচ্ছে এখন এটাকে সরিয়ে ফেলি। আচ্ছা ওকে, আমরা এখানে লিখি হোয়াটএভার। তুমি প্রথম পরীক্ষা দিবে এফএ ডাবল এস, রাইট? এফএ ডাবল এস এর গত কয়েক বছরের রেকর্ড অনুযায়ী এফএ ডাবল এস তোমার বাংলা প্রথম প্লাস ইংলিশ ফার্স্ট এই দুটো থেকে তোমার যথেষ্ট পরিমাণ কোশ্চেন দেবে। মানে ধরো তুমি 45 কোশ্চেন এখান থেকে পাবা, 45, মানে তুমি এফএ ডাবল এস এ তুমি বাংলা প্রথম পত্র থেকে ইংলিশ প্রথম পত্র থেকে মোটামুটি তুমি 45টা মার্কস তুমি পাচ্ছ। তারপর তোমার গ্রামার থাকবে কিছু, যেমন ধরো লাস্ট ইয়ার গ্রামার প্যারালিজম ছিল, প্যারালিজম থেকে কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোয়েশ্চেন আসছে, টেন্স থেকে কোয়েশ্চেন আসছে, তারপরে গ্রামার থেকে আসবে কিছু, হ্যাঁ 5-6টা ধরো কোয়েশ্চেন গ্রামার থেকে আসলো। এই বেস্ট মিলে বুকঅ্যাপ সহকারে তোমার মোটামুটি এখানে তোমার কভার করবে। তোমাদের আমি যে এক্সামটা নিয়েছিলাম অফলাইনে, সবচেয়ে বেশি প্রবলেম তোমাদের ফেল হয়েছে ইংলিশে। ইংলিশে তুমি অ্যাটলিস্ট 16 পেতেই হবে। সো তুমি একটা জিনিস কথা মাথায় রাখো, আমি এমন দেখেছি অনেকে, ধরো তোমার হয়েছে এখানে 21 পাইছে ইংলিশে, সে যা বাকি তোমার 18টা করছে ভুল, 16টা করছে ভুল। দেখো তুমি যখন 16টা ভুল করে ফেলো, 14টা ভুল করছো, ধরো 14টা ভুল যদি তুমি করে ফেলো, তুমি কি হবে 21 থেকে ধরো -7 হয়ে যাবে। 7 হয়ে যাওয়ার মানে তুমি এখানে কত পাচ্ছ? মাত্র 15 না সরি 14 পাচ্ছ, তুমি তো ফেল। তবে 21টা হওয়ার ফলেও তুমি 7টা মাইনাস করার কারণে তুমি ফেল। তুমি যখন ফেল করবে ইংলিশে, তোমার কোনো পেপার আর দেখা হবে না, তুমি 16 পেতেই হবে। তো এই বছরটাতে আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ ফেল আসবে, সবচেয়ে কম পরিমাণ খাতা দেখতে হবে। এটা হচ্ছে একদম কোয়াইট ন্যাচারাল, একদম এক্সপিরিয়েন্স থেকে দেখলাম সবকিছু মিলে। তো তোমরা একটু কনসার্ন থাকবা ইংলিশে, ভাই আমি আবারও বলছি কনসার্ন থাকবা ইংলিশে। ইংলিশে যেভাবে করো 5টা বের করো। আমি এমন অনেকে দেখেছি এবার ডেমো অ্যাডমিশন টেস্টে আমাদের মাস্টার মাইন্ডের এখানে দেখেছিলাম আমি, কেউ মাত্র 33, 34, 35 পেয়েছে, 35, 36 জাস্ট ইংলিশে পাস করছে, ও কিন্তু মেরিট পজিশনে আসছে। বাট অনেকে হচ্ছে জিকে বাংলায় খুব ভালো পাইছে, বাট ইংলিশে ফেল করেছে, ভালো মার্কস পাইছে বাট পাস আসে নাই, তার রেজাল্ট আসে নাই। তবে তুমি বুঝতে পারছো এখানে সিগনিফিকেন্সটা কোথায় ইংলিশের। ইংলিশটা হচ্ছে তুমি সবচেয়ে বেশি পরিমাণ এফোর্ট তোমার দিতে হবে ইংলিশটা ভালোভাবে দাগানোর জন্য। এমন করো না, আমি আবারও বলছি, ধরো তোমার 22টা হয়েছে, এটা একটা ভালো মার্কস ধরো হয়ে গেছে, বাট তুমি ভুল করে ফেলছো বাকি 18টা, তুমি 40টা দাগাইছো। বা তুমি যদি ধরো 40টা না দাগাও, তুমি যদি 38টাও দাগাও, বাকি তোমার 16টা ধরো ভুল হয়ে গেছে। তো 16 ভুল হওয়ার মানে কিন্তু একটা বিগ ইস্যু। তার মানে তুমি দেখো 16 ভুল হওয়ার মানে হলো তুমি 8 কমে যাওয়া, 8 কমলে তোমার এখানে 8 যদি তুমি একবার মাইনাস করে ফেলো, তুমি কত মার্কস পাচ্ছ? তুমি এখান থেকে চলে যাচ্ছে তোমার কত দেখো তো 14। তার মানে তোমার এখানে চান্স হবে না। তুমি 22 পরেও সেম জিনিস, ধরো তুমি এখানে 22টা না, তোমার এখানে ধরো 23টা হয়েছে, বাট ধরো তুমি ভুল করছো 15টা, হতেই পারে। কারণ তুমি যখন দাগাবা তোমার 5টা অপশন আসবে, 1 2 3 4 5টা অপশন যখন তোমার আসবে, তুমি ভুল করে ফেলতে পারো। তো তুমি যদি একবার 15টা ভুল করে ফেলো, তাহলে তোমার কি হবে? 7 হয়ে যাবে। 7 হয়ে গেলে তোমার চান্স হবে না। খুবই কেয়ারফুলি তুমি নেগেটিভ থেকে এড়িয়ে চলতে হবে। এবার পরীক্ষাতে নেগেটিভ থেকে এড়িয়ে চলতে হবে। নেগেটিভটা হচ্ছে তোমার এবার সবচেয়ে বড় কনসার্নিং ইস্যু তোমার হওয়া উচিত। তোমার আর কিচ্ছু এখন এত কনসার্নিং ইস্যু না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন নেগেটিভ। একটা নেগেটিভ তোমাকে একদম শেষ করে দেবে। তুমি জানবা যে মানে তোমার তো এমন অনেক কোয়েশ্চেনে হচ্ছে 100% থাকো, বাট এটা অ্যান্সার হয় না, বিকজ তোমরা পরীক্ষা হলে ঘাবড়ে যাবা, অনেক অ্যান্সার করতে পারবা না। তো তখন তুমি করবে কি জানো, টোটাল ধরো তুমি 35টা নেগেটিভ খেয়ে গেছো। খাই তো ভাই, খাচ্ছে, স্বাভাবিকলি খাচ্ছে, এটা একদম সিম্পলি খাচ্ছে। তুমি 35টা নেগেটিভ খাওয়ার মানে বুঝো, মানে প্রায় 18, 17.5 যখন তোমার মাইনাস মার্কিং হবে, তুমি কোথায় নেমে গেছো? ধরো তুমি 67 পাইছো,
তুমি কোথায় নেমে যাচ্ছ? 67 না, ধরো তো 67 খুবই টপ নচ মার্কস হবে। এবার তুমি হচ্ছে ধরো 60 পাইছো, 60 পাইছো, এগুলো তুমি ভুল করছো। তুমি দেখো তো -17 যদি তোমার চলে যায়, তুমি কত পাচ্ছ? 3, আর এখানে পাচ্ছ কত? 43। নাই, তুমি নাই হয়ে গেছো। তো আমার কথা কিন্তু বুঝতে হবে, খুবই 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 ঠান্ডা মাথায় তোমার অ্যান্সার করতে হবে। 0.5 ইজ এ হিউজ কনসার্নিং ইস্যু। এটা নিয়ে মানুষ দেখি কথা বলে না। মানুষ দেখি কালকে, আমি অনেক জায়গায় দেখি তোমাদের বিউপি নিয়ে লাইভ নিচ্ছে, বাট এটা নিয়ে কথা বলছে না, তারা হচ্ছে পড়াচ্ছে। আমি জানি তুমি যে পড়াগুলো পড়েছো এতদিন ধরে, তার রিভিশন করলে তোমার মোটামুটি পরীক্ষা দিতে পারবা, বাট তোমার এখন স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তুমি একটা ফিল্ডে যাচ্ছ, এই ফিল্ডে তোমার মতো হাজার 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 কি তোমার যোদ্ধা আছে যে তোমার সাথে যুদ্ধ করবে। এটা কি স্নায়বিক যুদ্ধ, স্নায়বিক যুদ্ধ, ব্রেনে যুদ্ধ হবে। তো ওই জায়গাতে তোমার টিকে থাকতে হলে কোনটা তোমার করতে হবে, কোনটা করতে হবে না, এটা বুঝতে হবে। তুমি কোনোভাবে যদি নেগেটিভ বেশি তাকিয়ে ফেলো, তোমার চান্স হবে না, এটা 100% শিওর, 100% শিওর। এটা কিন্তু এক্সাম। আরেকটা বিষয় হচ্ছে কি, তোমরা যেটা করো, পরীক্ষার দিন সকালবেলা বই নিয়ে পড়ো, বই নিয়ে পড়ো। বাট এটা হচ্ছে একটা সবচেয়ে ফালতু একটা মানে ডিসিশন তোমরা নিচ্ছ। বিকজ তুমি যখন ইনফরমেশনটা পড়তেছো পরীক্ষার আগে, তোমার এমনি থেকে চাপ, দ্বিতীয়ত হচ্ছে তুমি যে ইনফরমেশনটা পড়তেছো তুমি আরও গোলাচ্ছ। তুমি তখন মনে হবে যে এটা পড়তেছি, আরে এটা পারতেছি না, আমি ভুলে গেছি, আরে আমার তো মনে হয় ওইটা থেকে এটা ভুলে গেছি, ওটা থেকে এটা ভুলে গেছি, ওখান থেকে এটা ভুলে গেছি। এই যে একটা মেন্টাল প্রেশার নিয়ে তুমি যখন ঢুকবা, তুমি অটোমেটিকলি এটা তোমাকে নেগেটিভলি একটা ইম্প্যাক্ট করবে। তো আমার কাছে মনে হয় অ্যাডমিশনে পড়াশোনা আজকেই তোমার ইন হবে, কালকে তুমি রিসেন্ট পড়বা রিল্যাক্সে, রাতের বেলা তোমার তো পড়াশোনার কিচ্ছু নাই, একদম যা পড়েছো এই পর্যন্ত। ট্রাস্ট মি, প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেট 70 থেকে যে একদম নর্মালি পড়াশোনা করছে, 80% পড়াশোনা করা হয়ে গেছে। 70 থেকে 80% পড়াশোনা তার করা হয়ে গেছে। বাট এখন তার জাস্ট রিভিশন প্রয়োজন, জাস্ট রিভিশন প্রয়োজন, আর কিচ্ছু না। তুমি যা পড়েছো এর ভিতর থেকেই আসবে, 70 থেকে 80% আসবে। আমি তোমাকে আবারও বলি, একটা কোয়েশ্চেন ধরো খুব ইজি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কারো আমি তোমাকে তোমরা আমাকে বলো অনেক সময় যে ভাই হচ্ছে মোটিভেশন দেন। দেখো এগুলো হচ্ছে কি জানো, মানে আমার কাছে এগুলো একটা বাজে বাজে লাগে, যে আমি এই ধরনের মোটিভেশন আমি দিতে ভালো লাগে না, আর আমি এগুলো বলতে ভালো লাগে না, কখনো ভিডিও করি না আমি এগুলো নিয়ে, কখনো আসেও না। মোটিভেশন কেন দেবো? তুমি একটু ভাবো যে হচ্ছে আমি তোমাকে একটা কথা বললাম, মোটিভেশন তোমাকে ফুলাইয়া দিলাম, বাট এক্স্যাক্টলি এটা দিয়ে তোমার কোনো কাজ, পরীক্ষার হলে তো তোমার নিজের ব্রেন থেকে শুরু করে তোমার স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। তো ওই মোটিভেশন কিচ্ছু হবে না, ওই মোটিভেশন কিচ্ছু হবে না। তো বরং তুমি একটা সময় আমার বিরক্ত হয়ে যাবা, হ্যাঁ ওগুলো মোটিভেশন দেয় শুধু, এগুলো দরকার নেই। আমি তোমাকে যেটা সত্য কথা বলবো, একটা ইজি কোয়েশ্চেন যখন তোমার আসছে, আরেকটা ইজি কোয়েশ্চেন তোমাকে দিতে পারে, একটা একদম সুপার ডুপার হার্ড দেবে, হার্ড প্লাস দিলাম, হ্যাঁ হার্ড, একটা নর্মাল কোয়েশ্চেন। তুমি এই হার্ড কোয়েশ্চেনটা যদি না পারো, আমি আবারও বলছি, হার্ড কোয়েশ্চেনটা যদি তুমি না পারো, তুমি কিন্তু 5000 সিরিয়াল পিছাবা না, 5000 পিছাবা না, 200 পিছাবা, 100, 50 কিংবা 10। এমন কিছু কোয়েশ্চেন হবে বিওপির FA এ কেউই পারবে না। আমার স্টুডেন্ট এমন ছিল যে ঢাকা ইউনিভার্সিটি IBA BD যেটা হয়, এটা FBS F3S সব জায়গায় হয়েছে, অনলি FA হয় নাই। প্রথম পরীক্ষা ছিল অ্যান্ড সে ঘাবড়ে গিয়ে এই কাজটাই করছে। আমি বারবার করে বলতেছি, কোয়েশ্চেন যখন হার্ড হবে খুবই ঠান্ডা মাথায় চিন্তা করবা, এই কোয়েশ্চেন হার্ড সবার জন্য, এমন কোনো কিছু করবা না যা তোমাকে পিছিয়ে দিবে। এই হার্ড কোয়েশ্চেন তুমি না দাগালে তুমি কিন্তু 5000 পিছনে যাবা না, না পারলে 5000 পিছনে যাবা না। বাট ইজি কোয়েশ্চেন তুমি যখন পারবা না, তুমি এক ঠেলায় 5000 পিছনে চলে যাবা। 5000 মানুষ পারবে এটা, তুমি কিন্তু 1 মার্ক অনেক পিছিয়ে চলে যাবা। সো ভালো করে মাথায় রাখতে হবে, যেটা তোমার ইজি, যেটা তোমার কাছে মনে হয় পিক করার মতো, 100% এটা পিক করো। যেটা তোমার কাছে মনে হবে যে এটা খুবই হার্ড, বিপি কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল করো, সময় নাও। 1 ঘন্টার গেম খেলতে হবে, প্রথম 20 মিনিট একটা গেম খেলো, 1 ঘন্টাকে ভাগ করবা, প্রথম 20, পরের 20, পরের 20, 3 20 60, প্রথম 20 তোমার 100% যাবে, একদম 100%, দেখবে এর আগে হয়ে যাবে। তারপর তোমার কাছে যেগুলো মনে হচ্ছে, ধরো এখান থেকে তোমার এটা মনে হচ্ছে এটা মানে এটা হবে, বাট আমার কাছে কেন জানি একটু সময় নিতে মনে হচ্ছে, সময় নিলে ভালো হবে। কারণ তুমি অনেক কোয়েশ্চেন হবে কি পড়ার সময় প্রথমবার মনে পড়বে না, তুমি যখন চলে যাবে আবার রিভিশনে আসবা, তখন তোমার ব্রেন তোমাকে নিয়ে আসবে। এই যে ব্রেনকে তুমি সময় দিতে হবে। এখন তুমি ধরো করো কি যে হুট করে সকালবেলা পড়ো, একটা বই তুমি পড়ে যাচ্ছ, এখন কি হবে, তুমি যখন ওখানে যাবা, তুমি যখন ওই পরীক্ষার হলে বসবা, তুমি যা পড়ছো ওটা মনে আসবে না, এতদিন যা পড়ছো তাও তোমার মনে আসবে না। তো এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে,
এমন সিচুয়েশনে তুমি করবাটা কি বলো? তাই আমি তোমাকে বলবো একটু ব্রেক নাও, একটু কালকের পরে, আমি কালকে বিকেলের পরে আর পড়াশোনার প্রয়োজন নাই, রিল্যাক্সে থাকো। তোমার যদি রিসেন্ট কিছু পড়তে মন চায়, হ্যাঁ ইউ মে রিড, তুমি পড়তে পারো, বাট আমি বলবো সময় নাও। এখন তুমি 1 থেকে 100 পড়বা, ধরো তোমার এটা মনে হচ্ছে কি তোমার এটা মানে একটু একটু সময় নিতে হবে, নাও। তারপর হচ্ছে তুমি যখন 100 পর্যন্ত তুমি চলে গেলা, তারপর এই যেরকম তুমি যেগুলো যেগুলো মনে হচ্ছে 70% 80% এখানে আসবা, এসে এগুলো ধরবা। এই 20 মিনিটস তুমি হচ্ছে তোমার এগুলো দিবা। তারপরে তোমার 20 মিনিটস হচ্ছে কি, তারপর তুমি মানে তারপর দেখো যে মানে মিলে যাচ্ছে, দেখো তোমার মোটামুটি 50-60 যখন হয়ে যাবে, 60 মনে হচ্ছে যে আমার 60 হবে, বারবার কোয়েশ্চেনগুলো দেখো, বারবার কোয়েশ্চেনগুলো দেখো, বারবার করে দেখো, একদম 100% ফোকাস মানে ইয়েতে রাখো। ওই দিন পরীক্ষা দিতে এসে সকালবেলা, আগের কথা হচ্ছে কালকে কোনো তৈলাক্ত খাবার দাবার খাবা না, প্রচুর পানি খাবা, এই হেলদি খাবার খাবা, হ্যাঁ মানে একটু হালকা থাকার চেষ্টা করো, কলা খাও, দুধ খাও, ডিম খাও, একটু ভালোভাবে ভালো খাবার খাও, তৈলাক্ত খাবার দাবার খেও না যেটা তোমার অসহ্য লাগবে শরীরের ভিতরে, গ্যাস্ট্রিক থেকে শুরু করে কোনো প্রবলেম করতে পারে, এগুলো করবা না। যত কুল থাকা যায় একদম ঠান্ডা মাথায় তুমি যাও, তুমি হচ্ছে পরীক্ষা দাও, আমার মনে হয় ভালো করবা। তো একটু ভালো করে বুঝবা, আমি আবারও বলছি একটু ভালো করে বুঝে শুনে করবা, যে হচ্ছে একদম হার্ড কোয়েশ্চেন দেখলে ভয় পাওয়ার কিছু নাই, তুমি একদম রিল্যাক্স দেবা, বিকজ এবার হয়তো ইজি করতে পারে FASS, করতেই পারে, গত 2 বছর খুবই হার্ড করছে, এবার ইজি করতে পারে, বাট এবার আরো হার্ড করতে পারে, যেটাই করুক। যদি ইজি হয় তুমি তো জানো কি করতে হবে, তুমি পারবা দাগাতে, বাট যখন হার্ড হবে, খুব বেশি হার্ড যেগুলো তুমি দাগাতে যাবে না। আমি আবার বলছি, লাস্ট ইয়ার এর আগের বছর FASS পরীক্ষা দিয়ে স্টুডেন্টের কিন্তু মুখে হাসি ছিল না, কমন ছিল না, খুব বেশি কমন আসে নাই FASS। এটা মাথায় তোমার রাখতে হবে, 100টা তোমার কখনোই কমন আসবে না, তুমি কখনো 100টা 100 পারবা না, তোমার 60%, 70%, 75%, এটা স্টুডেন্ট ক্যালিবারের উপর ডিপেন্ড করে, তুমি পাবা। অ্যান্ড FASS এর কাট মার্কস কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, বাট সবসময় 55 এর ভিতর হয়ে যায়, লাস্ট ইয়ার 55, 53 তো হয়েছে বা এরকম হয়ে যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় এবার এতে বা 50 হতে পারে, বাট কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। অ্যাগেন একটা কোয়েশ্চেন থেকে যায়, যেটা হচ্ছে কোয়েশ্চেন যদি খুবই ইজি করে ফেলে তাহলে তো তোমার হচ্ছে এটা হচ্ছে বেড়ে যাবে, বাট যদি কোয়েশ্চেন হার্ড করে ফেলে তাহলে 50 হয়ে যাবে। কোয়েশ্চেন হার্ড মানে তুমি একদম রিল্যাক্স, ঠান্ডা মাথায় তুমি দাগাবা, যেটা একদম পিক ওটা পিক করবা, যেটা একদম একদম পিক পয়েন্টে থাকবে, আদারওয়াইজ দাগাবা না। আমি আবারও বলছি, FASS পরীক্ষা দিয়ে কেউ হতাশ হবা না। FASS পরীক্ষা দিয়ে আমি হতাশ হতে দেখেছি যাদেরকে, তারা এখনো পড়তেছে। আমার যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট হচ্ছে FASS চান্স পাইছে, ইংলিশ ডিপার্টমেন্ট, পাবলিক অ্যাডে, ইকোনমিক্সে। সো ওকে, তোমরা মনে বুঝতে পেরেছো আমার কথাটা। আমরা হচ্ছে কিন্তু এখানে একটু এই বিষয়গুলো ভেবে বলবো। আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড না, স্টুডেন্টের মন খারাপ ছিল FASS পরীক্ষা দিয়ে, বাট FASS কিন্তু ফাটাই দিবে। আমি বললাম FASS তুমি অনেক কোয়েশ্চেন ভালো পারবা, FASS কোয়েশ্চেন একটা প্যাটার্ন ফলো করে, ওটা তুমি পারবা, আমি বলে দিলাম। FASS পরীক্ষা দিয়ে মন খারাপ করা যাবে না। FASS পরীক্ষা কোয়েশ্চেন যদি হার্ড হয়, সবার জন্য হার্ড হবে। সো যখন হার্ড কোয়েশ্চেন হবে, একদম গেম খেলতে হবে, কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না, কোনো ঝামেলা করা যাবে না, একদম রিল্যাক্স থাকতে হবে, জাস্ট ওয়েট করবে FASS এর জন্য। আমি আবার বলছি, আজকে যা পড়াশোনা করার করে ফেলো, কালকে দুপুর পর্যন্ত যতটুকু লাগে করে ফেলো, জিকে আর রিসেন্ট পড়ো, ইম্পর্টেন্ট যে জায়গাগুলো UN থেকে কোয়েশ্চেনগুলো আসে, তোমার কারেন্সি থেকে কোয়েশ্চেন আসে, ক্যাপিটাল থেকে কোয়েশ্চেন আসে, যুদ্ধ থেকে কোয়েশ্চেন আসে, ট্রিটি থেকে কোয়েশ্চেন আসে, বাংলাদেশের জনসংখ্যা থেকে কোয়েশ্চেন আসে, নদী থেকে কোয়েশ্চেন আসে, হ্যাঁ বিখ্যাত বইগুলো থেকে কোয়েশ্চেন আসে, রিভিশন করো, রিসেন্ট পড়ো, ঠিক আছে? বলো তো টিং টং এটা কি, তোমরা পারো কিনা, কতটুকু তোমাদের বেসিক আছে দেখি। টিং টং এটা রিসেন্ট জিকে, টিং টং, ঠিক আছে? এক্সামে ডিম খায় না, সমস্যা নাই, খেলে সমস্যা হয় না। ইংলিশ ফার্স্ট পেপার মডেল টেস্ট থেকে অনেকগুলো কমন আসবে ইনশাআল্লাহ, এখন বিশ্বাস করি। এখন যদি বিউপি একদম হয় না, যে একদম উল্টাপাল্টা কোয়েশ্চেন করা শুরু করে দেয়, তখন তো আসলে বিয়ন্ড আওয়ার থট থেকে যায়। বাট আমাদের যে ক্লাসগুলো হয়েছে না, ওগুলো মডেল টেস্ট সব কিছু মিলে ভালোই কমন থাকবে ইনশাআল্লাহ, তাই নাই, আল্লাহ ভরসা। AI বেবি, এই বেবি, তাই না? আমি তো AI বেবি বলছি, আমার তো মনে হচ্ছে আমিনা ইসলাম বা রাকিব মুসা বলতেছে এই বেবি, ঠিক আছে? আমরা মনে রাখবো এই বেবি হচ্ছে টিংটাং, ঠিক আছে? এই বেবি টিংটাং, কখনো বলেছো এই বেবি? এ যখন লিখবা, এ এবং আই বড় হাতে লিখবা, বুঝছো? ছোট করে লিখবা না, এ আর ছোট লিখবা, তাহলে এই হয়ে যায়। ওকে, টং টং নাই, টিং টং, ঠিক আছে? টং টং না, টিং টং।
ওকে, 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 গুড। আচ্ছা চলো দেখি তোমাদেরকে আরেকটা দিই, সেটা হচ্ছে নেশনস বিল্ডার, নেশনস বিল্ডার, BUILDER, নেশনস বিল্ডার আমাদের ইউনুসকে এটা কোন ম্যাগাজিন স্বীকৃতি দিয়েছে? কোন ম্যাগাজিন বলো তো, কোন ম্যাগাজিন? দেখি তোমরা পারো কিনা। কোন ম্যাগাজিন এটা স্বীকৃতি দিয়েছে? নেশনস বিল্ডার বা বিল্ডার অফ দ্য নেশন, বিল্ডার অফ দ্য নেশন কে দিয়েছে বলো তো? ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিল্ডার অফ দ্য নেশন বা নেশনস বিল্ডার কে বলেছে? কোন ম্যাগাজিন বলেছে সেটা বলো, কোন ম্যাগাজিন বলেছে? নেচার, গুড, নেচার, নেচার, হ্যাঁ ভালো, ভালো, ভালো পারতেছো। আচ্ছা, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো, এই যে ইমন চক্রবর্তীর যে গানটা, ইমন চক্রবর্তী যে গানটা অস্কারে মনোনীত হয়, অস্কারে মনোনীত হয়, ওইটার হেডলাইনটা কি? এই গানের হেডলাইনটা কি বলো তো? তুমি যাকে ভালোবাসো এটার হেডলাইনটা কি, যেটা অস্কারে মনোনীত হয় ইমন চক্রবর্তীর? বলো তো এটা কি হবে? তোমাদের ভিতরে এখানে কেউ আছো জিনিয়া নামে? জিনিয়া, জিনিয়া বলো তো, তোমাদের ভিতরে কেউ জিনিয়া আছো? জিনিয়া, জিনিয়া মেহেজাবিন, গুড। ইতিমা, সুমাইয়া ইতিমা, জান্নাতুল ফেরদৌস। ওদিন পরীক্ষা নিচ্ছিলাম সবাই বলে ভালোবাসি মা, ওইটা এটা মা, ওইটা মা, বাট মনে রাখতে হবে ইতিমা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, জিনিয়া কি জানো? কেউ বলতে পারো জিনিয়া সম্পর্কে কিছু জানো? জিনিয়া হচ্ছে মহাকাশে, মহাকাশে ফোটা প্রথম ফুল, মহাকাশে ফোটা প্রথম ফুল, প্রথম ফুল মনে রাখবা। জিনিয়া, জিনিয়া হচ্ছে কি মহাকাশে ফোটা প্রথম ফুল, যাকে বলা হয় জিনিয়া। ভাইয়া আমার গার্লফ্রেন্ড আছে ভাই। ও তোমার গার্লফ্রেন্ড আছে জিনিয়া নামের? বাহ, খুবই ভালো, খুবই ভালো। আমার এক্স, আনা ভাবিব বলতেছে আমার এক্স। খুবই ভালো। ওকে, জিনিয়া স্পেস এ ফার্স্ট ফ্লাওয়ার, গুড। ওকে, ফ্লাওয়ার একটা ফুল, হ্যাঁ জিনিয়া হচ্ছে একটা ফুল। আচ্ছা, 2024 বিপিএল এর মাস্কট, 2024 বিপিএল এর মাস্কটের নাম কি জানো? ডানা কি হবে বলো তো? 36, 367, 365, 63। 2024 সালের বিপিএল এর মাস্কট ডানা 36, 37, 63 কোনটা হবে বলো তো? পারো? আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে দিব, সেটা হচ্ছে বলো তো 2024 সাল কত দিনে? 2024 সাল কত দিনে?
কত দিনে বলতে পারো? শেষ করে দেবো আমাদের ক্লাস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডানা 36, গুড। ডানা 36, ডানা 36, ওকে। এবার বলো 2024 সাল কত দিনে? 365, 366, 364, 367, কি হবে বলো তো? 2024 সাল কত দিন? 365, 66, 67, 68, 69, 70, যা পারো বলো। পারবা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরীক্ষা হলে কি আবার জানি মনে পড়ে যায় আমাকে। 366 ডেজ, ভেরি গুড। 366, 366 ডেজ, ওকে। মেবি উই আর ডান, রাইট? যা যা পড়িয়েছিলাম বেসিকলি তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম, সেটা হচ্ছে FASS পরীক্ষা যদি খুব হার্ড হয়, প্লিজ রিকোয়েস্ট আমার, কখনোই ডিপ্রেসড হয়েও না। বিউপিতে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। যদি আমার ইচ্ছা এখন অবধি, মানে শরীরের অবস্থা ভালো না, বাট ভাবতেছি যাব কি যাব না, বাট যদি ঠিকঠাক থাকি ইনশাল্লাহ বিউপির ফিল্ডে পরশু দিন ইনশাল্লাহ দেখা হবে। তোমরা FASS পরীক্ষা দিয়ে আসবা, তোমাদের সাথে হচ্ছে বিউপির মাঠে দেখা হবে, ঠিক আছে? বিউপির মাঠে দেখা হবে, খুব সুন্দর একটা সময় যাবে। তোমাদেরকে আবারও বলছি, পরীক্ষা দিয়ে একদম রিল্যাক্স থাকবা, চিল থাকো। পরীক্ষা যদি খুবই হার্ড হয়, যেহেতু এখানে রিকোয়ারমেন্টগুলো তো ঝামেলা হয়েছে, রিকোয়ারমেন্ট দেয় না ওভাবে, অনেক কোয়েশ্চেন, অনেক মানুষ পরীক্ষা দিবে, সো একটা ভালো পরিমাণে কোয়েশ্চেন হার্ড হতে পারে, আবার খুবই ইজি হতে পারে, বাট খুবই কুল থাকতে হবে। কোয়েশ্চেন তোমার কখনোই FASS লাস্ট ইয়ার কোনো বই থেকেই কমন পড়ে নাই, জাস্ট কিছু কিছু কোয়েশ্চেন তোমার কমন আসবে, বাট ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার এদিক ওদিক থেকে, বিজ্ঞান থেকে কোয়েশ্চেন দিয়েছে, আইসিটি থেকে কোয়েশ্চেনগুলো হার্ড কোয়েশ্চেন দিয়েছে, অনেক কোয়েশ্চেন ধরতেই পারে না অনেকে। সো আবার ইংলিশ ফার্স্ট পেপারে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে, হ্যাঁ। সো একটু বুঝে শুনে আমাদের পিক করতে হবে, ঠিক আছে? আমি আশা করি তোমরা মনে হয় এই জিনিসগুলোকে বুঝতে পেরেছো। ডিপ্রেসড হবা না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, নেগেটিভ কম খাবা, নেগেটিভ খাওয়া যাবে না। মোটামুটি যদি তুমি দেখো যা 100% দাগানোর পরে 5 থেকে 7টা তুমি রিস্ক নিতে পারো, বাট আমার একটাই কথা, তুমি ইংলিশে পাস করতে হবে ভাই। ইংলিশে পাস করে তুমি যা ইচ্ছা তা করো, তুমি ইংলিশে পাস করো, 16 পেতে হবে, 16 পেয়ে তারপর তুমি যা ইচ্ছা তা করো। আমি আশা করি তোমরা পারবা, বিশ্বাস করি, ঠিক আছে? অনেক দোয়া তোমাদের জন্য, তোমরা আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য অনেক 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 বেশি দোয়া, ভালোবাসা রইল। যেখানে যাও না কেন, তোমার কখনই ডেস্টিনেশন কখনই একটা ইউনিভার্সিটি হতে পারে না। আমি এই কথাটা তোমাদের সবাইকে সবসময় বলি। এখানে তুমি হয়তো তোমাকে অনেকেই বলবে যে একটা ইউনিভার্সিটি চান্স পেলে এটা সেটা হয়ে যায়, বেসিকলি এগুলো সবই ফেক কথাবার্তা। এগুলো তোমাদেরকে কোচিংয়ে নেওয়ার জন্য বলে, হোয়াট এভার। তোমার টার্গেট থাকবে হচ্ছে লাইফের এই জায়গায় যাওয়ার জন্য। তো তুমি হয়তো এই রাস্তা যেতে পারবা, এখান দিয়ে যেতে পারবা, এখান দিয়েও যেতে পারবা। সো হয়তো তুমি চুজ করছো যে আমি হচ্ছে এই যে ইউনিভার্সিটির মাধ্যমে আমি এখানে যাব। তুমি যদি এখান দিয়ে না যেতে পারো, এখান থেকে কিন্তু যাওয়ার ওয়ে আছে, এখান দিয়ে যাওয়ার ওয়ে আছে। ফোকাসটা এখানে থাকবে তোমার অলওয়েজ, নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবো। ফোকাসটা থাকবে এখানে। সো এখানে তোমার যেটাই থাকুক না কেন, বাহক, তুমি যেতে পারবা যদি তোমার ডিটারমিনেশন ভালো থাকে। এখন তোমার ডিটারমিনেশন যদি থাকে এইখান অবধি, তাহলে তুমি এখানে এসে আটকে পড়বা, এর বাইরে যাওয়াটা তোমার জন্য টাফ হয়ে যাবে। সো সবসময় ফোকাসটা এখানে থাকবে, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। তোমার ভাগ্যের উপর, তোমার পরিশ্রমের উপর, তোমাকে হচ্ছে কোন রাস্তা চয়েস করে দিবে সেটা তার উপর ছেড়ে দাও। এখন আর তোমার হাতে কিছু নাই, এখন সম্পূর্ণটা আল্লাহর হাতে দিয়ে দাও। তুমি তোমার ধর্মীয় কাজটা ভালো করে করো, তার উপর ছেড়ে দাও, দেখবে অনেক রিল্যাক্স লাগতেছে। তুমি এটা ভেবে দেখো যে তোমার ফোকাসটা এখানে, আমি ফিউচারে কি হতে চাই, তাহলে আমি এখান থেকে যেতে যাচ্ছি, ওকে ফাইন, কুল, যা হয়েছে হয়েছে, আমি জাস্ট নিজেকে এক্সপেরিমেন্ট করি কতটুকু আমি পারি। পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আলহামদুলিল্লাহ, দেখা যাক না কি হয়। তুমি তো পরিশ্রম কম করো না, একদম ফেলে দেওয়ার মতো তো না, অবশ্যই তুমি ভালো করবা, পরিশ্রম করছো না বাবা। তো এটাই হলো কথা। বেসিকলি এখানে কিছুই নেই, সব এখানে। সো এখানের জন্য ট্রাই করেছো, এক্সপেরিমেন্ট শুক্রবারে করবা, দেখা যাক কি হয়। ওখানে হোক, যেখানেই হোক না কেন, তোমার ফোকাস ওখানে থাকবে, একমাত্র এই জায়গাটাতে। সো ভালো থাকো। 2024 সালের জন্য তোমাদের সাথে খুব ভালোভাবেই হলো যে ডিসেম্বরেই অ্যাডমিশন, ডিসেম্বরে তোমাদের সাথে হয়তো লাস্ট ক্লাস আমার। এখানেই শেষ না, তোমাদের সাথে আবার দেখা হবে হয়তো অন্য কোনো ভাবে, অন্য কোনো ওয়েতে। অনেক ভালো সময় তোমাদের সাথে ছিল, ভালো সময় কাটিয়েছি। অনেক ক্ষেত্রে
হয়তো কমেন্ট থেকে শুরু করে অনেক সময় তোমাদের অনেক রিপ্লাই করতে পারি নাই, বা ইনবক্সে আসলে অনেক মেসেজ যখন আসে আমার নিজেরও হয়তো এত কিছু সামলে ওঠা খুব কঠিন হয়ে যায়। তোমার বই লাগবে 1.5 মাসের ভিতর, বই দিয়েছে 3টা। সো অনেক কিছু হয়তো করতে গিয়ে আমার অনেক কিছুতেই হয়তো ল্যাক থাকতে পারে। মানুষ তো এই ভুলের মানে মানুষ মাত্র তো ভুল। সো কখনো যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখা হবে তোমাদের সাথে বিউপিতে, বা তোমাদের যেই জায়গায় যাও ফিউচারে দেখা হবে হয়তো অন্য কোথাও। এখানেই শেষ না, বললাম আবারও দোয়া করবো আমার জন্য, সবার জন্য যারা তোমাকে এই অ্যাডমিশনে খুব ভালো একটা সাপোর্ট দিয়েছে। ভালো থাকবা, টাটা, কেমন?